জাহিনের কথা অনুযায়ী স্থির হয়ে দাঁড়ালো অয়ন্তী। জাহিন অয়ন্তীর কাঁধের দিকে হাত বাড়াতে অয়ন্তী মাথাটা হালকা পেছনে নিয়ে চোখ বন্ধ করে দেয়। কী করতে চাইছে জাহিন এই মুহূর্তে? ওই দিনের মতো কি আবার? অয়ন্তী ভাবনার মাঝে টের পেল তার চুলের ভাঁজে জাহিন আলতো হাতে ফুল গুজে দিচ্ছে। জাহিন ফুল দুটো গুজে দিয়ে ক্লিপ দ্বারা আটকে দিয়ে বলল, নাও পারফেক্ট, এবার সম্পূর্ণ সাজটা পরিপূর্ণ হলো। অয়ন্তী হাত দ্বারা ফুল দুটো স্পর্শ করলো। জাহিন পুনরায় বলল, চলুন, দেরি হয়ে যাচ্ছে। জাহিন কথাটা বলে ওয়ালেট আর গাড়ির চাবি নিয়ে বের হয়ে পড়ল। অয়ন্তী দৌড়ে গিয়ে দাঁড়ালো আয়নার সামনে। আয়নার উপরে পড়া নিচের প্রতিবিম্বের দিকে তাকিয়ে রইল। সত্যি তার সাজটা পরিপূর্ণ হলো চুলের ভাঁজে ফুল দুটো গুজে দেওয়াতে। জাহিন আর অয়ন্তী এসে পৌঁছালো আহমেদ ভিলাতে। আহমেদ ভিলার চারিদিকে লাইটিং করা। অয়ন্তী গাড়ি থেকে নেমে চারপাশটা নজর বুলিয়ে নেয়। সারা বাড়ি মানুষে গমগম করছে। জাহিন গাড়ি পার্ক করে অয়ন্তীর পাশে এসে দাঁড়িয়ে বলে, চলুন ভেতরে চলুন। অয়ন্তী আস্তে ধীরে জাহিরের হাঁটার সাথে তালে তাল মিলিয়ে হেঁটে যাচ্ছে, কিন্তু সামনের দিক থেকে দৌড়ে একটা ছেলে আসছে তাদের দিকে। জাহিন ভ্রুকুচকে সেটা দেখে সাথে সাথে নিজের শক্ত ডান হাতটা অয়ন্তীর কাঁধে চেপে ধরে নিজের বাহু ধরে নিয়ে আসে। আকস্মিক এমনটা হওয়াতে অয়ন্তী হতবাক হয়ে যায়। জাহিরের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে, বোঝার চেষ্টা করছে লোকটার হলোটা কি হঠাৎ করে। জাহির অয়ন্তীর অবাক করার চাউনি দেখে সাথে সাথে অয়ন্তীকে ছেড়ে দিয়ে গলা খাকারি দিয়ে চারপাশটা নজর বুলিয়ে বলে, সরি এভাবে টান দেওয়ার জন্য। আসলে একটা ছেলে আপনার পাশ দিয়ে দৌড়ে যাচ্ছিল, যদি টান না দিতাম আপনাকে তাহলে হয়তো কাঁধে ব্যথা পেতেন। অয়ন্তী মৃদু হাসল জাহিনের কথা শুনে। জাহিন এত চিন্তা করে তার জন্য ভাবা যায়? অয়ন্তীর হাসি দেখে জাহিন নির্বিকার ভঙ্গিতে বলে, কি হলো, হাসছেন কেন? অয়ন্তী সামনের দিকে হাঁটা ধরল। জাহিন মুখ দিয়ে বর্গীয় শব্দ উচ্চারণ করে নাক ফুলিয়ে বিরস গলায় বলে, স্টুপিড বয়। বলেই হাঁটা ধরল সামনের দিকে। অয়ন্তী আর জাহিন ভেতরে ঢুকতেই নেহাল তাদেরকে দূর থেকে দেখে দৌড়ে এসে জাহিনকে জাপটে জড়িয়ে ধরল। এভাবে জড়িয়ে ধরার জন্য জাহিন নিজের ঢাল সামলাতে না পেরে 2 কদম পিছিয়ে যায়। নেহাল জাহিনকে ছেড়ে দিয়ে বলে, এতক্ষণ লাগলো আসতে? তো কি এমন রাজকাজ করছিলি তুই যে এত দেরি হলো? ও হ্যাঁ, আমি তো ভুলেই গিয়েছিলাম, আপনি তো আবার নেতা সাহেব। নেতাগিরি করতে করতে আপনার দিন যায়। যদিও বা তুই রাজনীতির রটাও জানিস না। আমি যদি রাজনীতি করতাম তাহলে দেখিয়ে দিতাম আমি কি কি পারি। জাহিন নীরবে বন্ধুর সমস্ত কথা শুনে যাচ্ছে আর নেহাল কথা বলেই যাচ্ছে, থামার নামই নেই। জাহিনের পাশে দাঁড়িয়ে থাকা অয়ন্তী হাঁ হয়ে তাকিয়ে আছে নেহালের দিকে। একটা লোক এত কথা বলে কিভাবে? বোঝাই যাচ্ছে এই লোক পুরো বাচালের বাচাল। জাহিনের পুরো উল্টা নেহাল। এই লোকের সাথে কি করে জাহিনের মতো গোমরামুখর বন্ধুত্ব হলো, এটা এখন অয়ন্তীর ভাবনা। অবশেষে নেহালের বকবকানি বন্ধ হলো। জাহিন মজা করে বলল, বকবক করে তো নিজেকে নেহাল থেকে বেহাল বানিয়ে ফেলবি। এবার থাম ভাই, আমি না হয় তোর বকবকানিতে অভ্যস্ত, কিন্তু আমার পাশে যে দাঁড়িয়ে আছে সে তোর বকবকানিতে অভ্যস্ত নয়। নেহাল জাহিনের পাশে থাকা অয়ন্তীর দিকে তাকালো। বন্ধুকে ছাড়ি দিতে ব্যস্ত থাকার জন্য নেহাল এতক্ষণ খেয়াল করেনি অয়ন্তীকে। অয়ন্তী মুচকি হাসলো। নেহালও তার বিপরীতে হেসে জাহিনের পেটের স্লাইড খোঁচা মেরে বলল, যাক, তাহলে তুই ভাবিকে নিয়ে আসলি। ভেবেছিলাম আনবি না হয়তো ভাবিকে। চল, সবাই অপেক্ষা করছে তোর জন্য। ভাবি চলুন। নেহাল জাহিনের কাঁধ জড়িয়ে ধরে কৌতুকের স্বরে বলল, তাহলে শেষমেশ বিয়েটা করলি তুই, সেটাও আবার কত কাহিনী করে। জাহিন নেহালের কথায় নিরুত্তর রইল। এই ছেলের সাথে কথা বলে উল্টাপাল্টা কথা বলা শুরু করে দেবে, তাই শ্রেয় হচ্ছে ওর কথা চুপচাপ গিলে ফেলা। জাহিন তার বন্ধু মহলের মাঝে আসতেই সবাই উত্তেজিত হয়ে চিৎকার করে ওঠে, বিশেষ করে অয়ন্তীকে জাহিনের সাথে দেখে। সবার সাথে এক এক করে জাহিন অয়ন্তীকে পরিচয় করিয়ে দেয়। সবাই অয়ন্তীর সাথে কুশল বিনিময় করলো। নেহালের বউ রাইবা অয়ন্তীকে নিজের সাথে নিয়ে যায়। এতগুলো ব্যাডা মানুষের সাথে থাকার কোনো মানেই হয় না। অনুষ্ঠান শেষের পথে এক এক করে সবাই চলে যাচ্ছে। জাহিন আর তার বন্ধুরা জাহিনকে ঘিরে কাঁকড়ার মতন চিপে ধরেছে। জাহিন সবার মুখের দিকে তাকিয়ে হতভম্ব হয়ে বলে, কি হয়েছে? মুরাদ বলল, হয়েছে তো অনেক কিছুই। এখন যা যা হয়েছে তুই সব আমাদের খোলসা করে বলে দে। জাহিন ভ্রুকুচকে বলল। কি বলবো আমি? নেহাল সোফার হাতলে বসে জাহিনের কাঁধে চাপড় মারতে মারতে বলল, তোর বিড়াল মারার কাহিনী বল। মিরাজ উত্তেজিত গলায় বলে, ওই জাহিন, তুই কি সত্যি বিড়াল মেরেছিস? নেহাল মিরাজের কথা চিনিয়ে নিয়ে বলে,
আরে মেরেছে মেরেছে, ওর বাহাতের ওপাশে দেখলাম খামচির দাগ। এটা নিশ্চয়ই ভাবির নখের খামচির দাগ, তাই না? জাহিন ঘাড় ঘুরিয়ে নেহালের দিকে তাকালো। নেহাল দুষ্ট হেসে দুই ভ্রু নাচাতে শুরু করলো। জাহিন যথেষ্ট সতর্কে ছিল যাতে করে তার এই দাগ নেহাল না দেখতে পারে। তার জন্য শার্টের হাতা পর্যন্ত কোনোই পর্যন্ত ফোল্ড করে নেয়। তবে একবার করেছিল হাত ক্লিন করার সময়, তখনই হয়তো নেহাল কোনোভাবে দেখে নিয়েছে। কথায় আছে, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। এবার এই খামচির দাগ নিয়ে সবাই পিএইচডি করা শুরু করে দেবে। মিরাজ নেহালের কথা শুনে বড় বড় করে বলে, তাই নাকি? আমাদের নিরামিষ জাইন এত জলদি বিড়াল মেরে দিল? জাহিন উচ্চ বাক্যে বলল। আরে তোরা ভুল ভাবছিস। নেহাল আহত গলায় বলে। তার মানে কিছু হয়নি? জাহিন দাঁতে দাঁত চেপে নেহালের দিকে গরম চোখে তাকিয়ে বলে, না, এটা কোনো কথা বললি তুই জাহিন? আমার বন্ধু হয়ে তুই এতটা পিছিয়ে কি করে যেতে পারলি? আমাকে দেখে শিখ বেটা। বিয়ের পরে 9 মাসের মাথায় তোর ভাবিকে একটা বাচ্চা গিফট করে দিলাম ছোট্ট পেটটাতে। জাহিন তপ্ত নিঃশ্বাস ছেড়ে বলে, এই 9টা মাস কিন্তু অনেকটা সময়, তুই বেশি ভাবনিস না। তা ঠিক, কিন্তু দেখ আমাদের বন্ধু মহলে কি এমন বীর পুরুষ যে 9 মাসের মাথায় এমন একটা বীরত্ব কাজ করতে পেরেছে? সুমন কণ্ঠে ক্রোধ এনে বলে, এই নেহাল, তুই কিন্তু আমাদের পুরুষত্বের উপরে আঘাত করছিস। নিজেদের মাঝে দ্বন্দ্বে জড়িয়ে পড়ল নেহাল আর সুমন। জাহিন দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বন্ধুদের ঝগড়া করা দেখছে প্রত্যেকবারের মতো। এটাই হয়ে আসছে বিগত 7 বছর ধরে। এর মাঝে জাহিনের ফোন আসলো। নুহাস কল করেছে। জাহিন এই হট্টগোলের মাঝে না থেকে ফোন পিক করে দূরে গিয়ে কথা বলতে শুরু করলো নুহাসের সাথে। বল নুহাস। ভাই, রিহানকে ফিরিয়ে আনা দরকার বাড়িতে, না হলে ছেলেটা ডিপ্রেশনে চলে যেতে পারে। জাহিন চিন্তিত হয়ে বলে, ডিপ্রেশনে চলে যাবে মানে? একটা মেয়ের সাথে সম্পর্কে জড়াতে চাইছে ও, কিন্তু মেয়েটা বারবার প্রত্যাখ্যান করে দিচ্ছে ওকে, আর ও বেহায়ার মতো মেয়েটার কাছে যায়। তাই আমার মনে হয় বাড়ির সকলের সাথে ওর এখন থাকা দরকার। ঠিক আছে, আগামীকাল ওর কাছে যাব আমি। মেয়েটা কে খোঁজ নিয়েছিস? এখনও নেওয়া হয়নি। ঠিক আছে, ওদেরকে খোঁজ নিতে বল মেয়েটার বিষয়ে। আচ্ছা, তোমরা আসবে কখন? একটু পরে চলে আসবো। আচ্ছা, তাহলে সাবধানে আসো। জাহিন নুহাসের সাথে কথা বলে নেহালের কাছে আসে। পরিবেশ এত শান্ত দেখে জাহিন সোফায় বসতে বসতে সন্ধিহান গলায় বলে, কি হলো তোদের কথার ঝড় থেমে গেল কেন হঠাৎ করে? নেহাল মেকি হেসে সেন্টার টেবিলের ওপর রাখা শরবতের গ্লাসটা জাহিনের দিকে এগিয়ে দিয়ে বলে, পরিবেশ ঠান্ডা হয়ে গেছে, এবার তুই একটু ঠান্ডা শরবত খেয়ে চাঙ্গা হয়ে যা। জাহিন ভ্রুকুচকে বলে, এই শীতের মাঝে আবার ঠান্ডা শরবত কেন? নেহাল আমতা আমতা করে বলে, এমনি, এত কথা না বলে খা। কথাটা বলে অন্য বন্ধুদের বলে, এই তোরাও খা তোদের ভাবির হাতের স্পেশাল শীতকালে ঠান্ডা শরবত। কথাটা বলে আর চোখে জাহিনের দিকে তাকালো। জাহিন কিছুক্ষণ শরবতের গ্লাসটার দিকে তাকিয়ে রইল। কিছু তো একটা ঘাপলা আছে এর মাঝে। সকলের হাবভাব দেখে যা বোঝা যাচ্ছে। জাহিন গলা খাকারি দিয়ে বলে, গ্লাসটা চেঞ্জ করে দে। নেহাল আগে থেকে অবগত ছিল এটা হবে, তাই আবেগে ওই কাঁদো কাঁদো গলায় বলে, জাহিন দোস্ত, তুই কি আমাকে সন্দেহ করছিস? জাহিন অবলীলায় বলে, তোকে সন্দেহ করার মতো অনেক রিজন আছে। অতীতে যা যা করেছিস, এরপর তোকে বিশ্বাস করতে আমার ভয় হয়। নেহাল আহত গলায় বলে, ঠিক আছে, তুই যখন আমাকে এতই সন্দেহ করছিস তাহলে তুই আমার গ্লাসটা নে। জাহিন নেহালের গ্লাসটা নিয়েও বসে রইল। নেহাল অধৈর্য গলায় বলে, কি হলো, এখন খাচ্ছিস না কেন? জাহিন তপ্ত নিঃশ্বাস ছেড়ে শরবতটা পান করতে শুরু করে। এদিকে নেহাল ঠোঁটের কোণে বাঁকা হাসি রেখে একবার মিরাজের দিকে তো আর একবার মুরাদের দিকে তাকায়। নেহাল মনে মনে বলে, বন্ধু, তুমি যদি চলো ডালে ডালে তো আমি চলি পাতায় পাতায়। তোমার বাসর যদি আমি আজকে না করিয়েছি তাহলে আমার নাম নেহাল নয়। কিছুক্ষণ আগের ঘটনা। জাহিন উঠে চলে যেতেই নেহাল বলে, আচ্ছা থামো, এসব কথা বাদ দে, এবার অন্য কথায় আসি। কি কথা? দেখ, জাহিনের বন্ধু হিসেবে তো আমাদের একটা দায়িত্ব কর্তব্য আছে নাকি? মুরাদ আগ্রহ নিয়ে বলল, তা কি সেই দায়িত্ব কর্তব্যটা শুনি একটু। শোন, আমি জানি এই ব্যাটার এই জীবনে বাসর টাসর করা হবে না। মিরাজ মজার স্বরে বলল, কেন, জাহিনের কি কোনো সমস্যা আছে নাকি? তাহলে চল কলিকাতা হাটবলে নিয়ে যাই ওকে। এক প্যাক খেলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে ব্যাটার। কলিকাতা হাটবল মানেই জাদুর খেলা। মুরাদ মিরাজকে খোঁচা মেরে বলল, তুই কি তোর দুর্বল যন্ত্রপাতি সবল বানিয়েছিস নাকি কলিকাতা হারবালের ঔষধ সেবন করে, যে কলিকাতা হারবালকে এক্কেবারে জাদুর খেলা বলছিস? বলেই হাসতে লাগলো মুরাদ। মিরাজ রেগে ফায়ার হয়ে বলে, তুই রুমে চল, তোকে দেখিয়ে দেই আমার যন্ত্রপাতি কতটা সবল। মুরাদ নাক মুখ কুচকে বলে, তুই কি আমাকে গিয়ে মনে করিস নাকি যে তোর সাথে আমি রুমে যাব?
নেহাল দুটোকে ছাড়ি মেরে বলে, আরে রাখবি তোদের কলিকাতা হার্বাল? আমার কাছে কলিকাতা হার্বালের ওষুধের থেকেও এমন জিনিস আছে যেটা খেলে আমাদের আনরোমান্টিক জাহিন রোমান্টিকে পরিণত হবে। কি সেটা? নেহাল ফ্রিজ থেকে একটা ছোট মদের বোতল এনে বলে, এই 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 সেই জিনিস, যে জিনিস খেলে জাহিন বাবাজি টালমাটাল হয়ে যাবে। মিরাজ ঠোঁট টিপে হেসে বলে, ভাই এই জিনিস জাহিন একবার খেয়েছিল, তাও আবার জোর করে ওকে খাইয়েছিলাম, মনে আছে। তারপর ওর যন্ত্রণা যা সহ্য করেছি, সারা জীবন মনে থাকবে আমার। তাই তো বলছি, এবার একটু আমাদের ভাবিসাব সহ্য করুন ওর যন্ত্রণা। বলেই সবাই বাঁকা হাসলো। জাহিন বেশি অর্ধেকটা খেয়েছে শরবত। সবাই জাহিনের দিকে আগ্রহের সহিত তাকিয়ে আছে। জাহিনের চোখ ঝাপসা হয়ে আসছে, কেমন যেন ঘোলাটে লাগছে সব কিছু। জাহিন চোখ বন্ধ করে মাথা নাড়িয়ে আবার চোখ খুলে ধীর গলায় বলল, কি হয়েছে? সবাই এইভাবে তাকিয়ে আছিস কেন? মিরাজ বলল, ভাই তোর কি মাথা ধরেছে? অল্প একটু, কিন্তু কেন বলতো? নেহাল হাসতে হাসতে বলে, কারণ আপনার শরবতে একটুখানি নয় অনেকটা মদ মিশিয়ে দিয়েছি। জাহিন কপাল তর্জনী আর বৃদ্ধাঙ্গুল চেপে ধরে হতবাক হয়ে বলে, মানাটা একটু পরেই টের পাবা। মিরাজ, তুই অন্তি ভাবিকে গিয়ে বল ওনার স্বামী কেমন করছে জানি। জাহিন দুর্বল গলায় বলে, মিরাজ, যাবে না তুই, আমার কসম লাগে। নেহাল ধমকের স্বরে বলল, রাখ তোর কসম। মিরাজ তুই যা। জাহিন রেগে বলল। মিরাজ, না করছি কিন্তু আমি। মিরাজ জাহিনের কথা পাত্তা না দিয়ে চলে গেল। জাহিন এখনও মাতাল হয়নি, তবে আস্তে ধীরে যে সে তার সেলফ কন্ট্রোল হারিয়ে ফেলছে এটা বুঝতে পারছে। অয়ন্তী সামনে আসলে নিশ্চয়ই কিছু একটা করে বসবে, তখন কতটা অস্বস্তিতে পড়তে হবে তাকে। এমন বন্ধু থাকার চেয়ে না থাকা ভালো। অয়ন্তী হন্তদন্ত হয়ে জাহিনের কাছে আসলো। অয়ন্তীর পেছন পেছন রাইমাও এসেছে। অয়ন্তী মাতাল জাহিনের কাছে এসে কিছু ঝুঁকে চিন্তিত গলায় বলে, কি হয়েছে আপনার? জাহিন চোখ মেলে তাকালো অয়ন্তীর দিকে। জাহিনের গম্ভীর নেশাতুর চোখের চাউনি দেখে অয়ন্তীর সর্বাঙ্গ কেঁপে উঠল। শুকনো ঢোক গেলে অয়ন্তী নিজেকে সামলে বলল, আপনি ঠিক আছেন? এর মাঝে নেহাল বলে ওঠে, ভাবিও ঠিক নেই, ওর রেস্টের প্রয়োজন। অয়ন্তী সোজা হয়ে নেহালের দিকে তাকিয়ে ভ্রুকুচকে বলল, কেন, ওনার কি হয়েছে? নেহাল লজ্জা পাওয়ার ভাত ধরে বলল, আসলে ভাবি কিভাবে যে বলি, আসলে জাহিন ভুলে একটু লাল পানীয় মদ খেয়ে ফেলেছে। আর এই বেডে মদ খেলে হুঁশ জ্ঞান থাকে না। বলছিলাম ওকে নিয়ে আপনি রুমে যান, বাবা মা যদি দেখে ফেলে ওর এই বেহাল অবস্থা, তাহলে কেলেঙ্কারি হয়ে যাবে। কিন্তু বাড়িতে যেতে হবে আমাদের। নেহাল অধৈর্য গলায় বলে, না ভাবি, এই মুহূর্তে এই বাড়ি থেকে বেরোতে পারবেন না। যদি কোনো সাংবাদিক দেখে নেয় জাহিন মাতাল, তাহলে ব্রেকিং নিউজ হয়ে যাবে। আর সামনে আসছে নির্বাচন, যদি এটা জানাজানি হয়ে যায় তখন কি হবে বলুন তো? কিন্তু চিন্তা করবেন না, আমি ওই বাড়িতে ফোন করে সবটা বুঝিয়ে বলবো। আপনি বরং ওকে নিয়ে রুমে যান। আমি তো একা নিতে পারবো না, আপনার একটু সাহায্য করুন। অয়ন্তী জাহিনের দিকে পুনরায় তাকালো। জাহিন আগের নাই তাকিয়ে আছে তার দিকে। জাহিন নিচ থেকে টলতে টলতে বসা থেকে উঠে দাঁড়িয়ে গলার স্বর থেমে আসছে তার। অয়ন্তী, বিশ্বাস করুন আমি মাতাল নই, ওরা আমাকে। জাহিন আর কিছু বলতে পারল না, তার আগে নেহাল বলল, মাতাল কোনোদিন স্বীকার করে না যে মাতাল। কথাটা বলে জাহিনের কাঁধ ধরে বলল, চল তোকে রুমে দিয়ে আসি, না হলে তোকে বাবা মা এভাবে দেখলে নেহালের হাল বেহাল হয়ে যাবে। বলেই জাহিনকে নিয়ে গেস্ট রুমের দিকে অগ্রসর হতে শুরু করলো। অয়ন্তী মুরাদ আর মিরাজের দিকে তাকাতেই তারা মেকি হাসলো। অন্যদিকে রাইমা খুব ভালো করে বুঝতে পারছে এই কাজটা যে তার গুণধর স্বামী ইচ্ছে করেই করেছে। শারাফ মাত্র থানা থেকে ফিরেছে। 6 তলায় অবস্থিত নিজের অ্যাপার্টমেন্টের সামনে এসে পকেট থেকে চাবি বের করে দরজার লক খুলে ভিতরে প্রবেশ করে। প্রতিদিনের মতো আবারও একটা নিঃসঙ্গ রাত্রি যাপন করতে চলেছে সে। এই মস্ত বড় অ্যাপার্টমেন্টে সে একাকেই থাকে। বাবা মা থাকে গ্রামের বাড়িতে। কাজের সূত্রে তার একা একা থাকা এখানে। বাবা মাকে বলেছিল এখানে চলে আসার জন্য, কিন্তু গ্রামের এত বড় গৃহস্থ রেখেই ওনারা আসতে পারবেন না। আর তার উপরে এই ইট পাথরের শহরে তাদের নাকি দম বন্ধ হয়ে আসে। সারাফ এটা জানার পর থেকে আর বাবা মাকে জোর করে না এখানে এসে থাকার জন্য। তবে মাকে ফোন করলেই বলবে বিয়ে করে নে বাবা, বিয়ে করে বউকে নিয়ে থাক, আমরা তো তোর কাছে আসতে পারবো না, তাই জলদি জলদি বিয়েটা করে নে। সারাফ এসব ভেবে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে পুরো অ্যাপার্টমেন্টটায় নজর বুলিয়ে পায়ের জুতো খুলে স্লিপার পরে ইউনিফর্মের শার্টের বোতাম খুলতে খুলতে নিজের রুমে যায়। সারাফ শাওয়ার নিয়ে কিচেনে আসে। সারাদিন অফিস করে এসে এবার তাকে ক্লান্ত শরীর নিয়ে রান্না করতে হবে।
এর কোনো মানে আছে? কোথায় তার জন্য কেউ গরম ভাত রেঁধে অপেক্ষা করবে আর সে আরাম করে খাবে? তা না করে এখন তাকে রান্না করতে হবে। চাইলেই বাইরে থেকে খাবার এনে খেতে পারতো, কিন্তু বাইরের খাবার আর ঘরের খাবারের অনেক পার্থক্য আছে। সারাফ রাইস কুকারে চাল বসিয়েছে আর ডিম ভাজি করবে। ছেলেদের জন্য সহজ রান্না হচ্ছে ডিম ভাজি, এর বাইরে আর কিছু করা পসিবল না এই মুহূর্তে। সারাফ রান্নাবান্না শেষ করে ডাইনিং টেবিলে খাবার নিয়ে বসলো। এক লোকমা মুখে তুলতেই মায়ের কথা মনে পড়ল। মাকে একটা ফোন করা দরকার। সারাফ মাকে ফোন করলো। ফোনের অপর প্রান্ত থেকে ভেসে আসলো সালেহা বেগমের কণ্ঠস্বর। আব্বা, কেমন আছো তুমি? সারাফ মুচকি হেসে বলে, ভালো আছি আম্মা, তোমরা সবাই ভালো আছো? হ্যাঁ আব্বা, সবাই ভালো আছে। কি করো তুমি? এই তো খাইতাছি। কি দিয়ে খাইতেছো আব্বা? এই তো গরম ভাত, ডিম ভাজি আর সাথে ঘি। সালেহা বেগম কণ্ঠ নরম করে বলেন। আর কিছু নাই আব্বা? সারাফ হেসে উত্তর দেয়, আছে তো পানি। ছেলের কথা শুনে সালেহা বেগম কপট রাগ দেখিয়ে বলেন, একটা চর খাবি আমার হাতে, পাজি ছেলে। মা ছেলে দুজনেই কিছুক্ষণ চুপ রইল। সালেহা বেগম পুনরায় গলার স্বর নরম করে বলেন, একটা কথা বলবো সারাফ? সারাফ খাবার চিবোতে চিবোতে বলে, কি কথা? তোর আপা একটা কথা বলেছিল ওই দিন। কি কথা বলেছে আপা? বলছে তোর জন্য মেয়ে দেখতে। আর কতদিন এইভাবে না খেয়ে খেয়ে থাকবি বলতো? এবার একটা লাল টুকটুকে বউ আনা দরকার, যে তোর সব সময় খেয়াল রাখবে আর আমরাও সবাই একটু নিশ্চিন্তে থাকবো। মায়ের কথা শুনে সারাফ থমকে যায়। ছেলেকে চুপ মেরে যেতে দেখে সালেহা বেগম বলেন, কি হলো, আমরা কি মেয়ে দেখা শুরু করব? সারাফ সোজাসুজি বলে, না মা, মেয়ে ঠিক করা আছে আমার। সালেহা বেগম খুশি খুশি গলায় বলে, না মা, মেয়ে ঠিক করা আছে আমার। ঠিক আছে ঠিক আছে, জলদি জলদি ভাত করে নি, আর আমি গিয়ে তোর বাবাকে খবরটা জানাই। বলেই ফোন কেটে দেয়। সারাফ মুচকি মুচকি হাসছে। যাকে সে পছন্দ তার সাথে তো এখনও কথা বলে উঠতে পারেনি, আর তার মা কিনা বিয়ের প্রস্তাব নিয়ে যেতে চাইছে। আজকে লিজা ফোন করবে, সে খাওয়া দাওয়া শেষ করে। লিজার ফোন নাম্বারটা 2 দিন আগে সারাফ সংগ্রহ করেছে, কিন্তু ব্যস্ততার কারণে আর কল দিয়ে উঠতে পারেনি। জারাকে দিয়ে অয়ন্তীর কাছ থেকে লিজার নাম্বারটা নিয়েছে সারাফ, কিন্তু নাম্বার নেওয়ার সময় যারা যেই পরিমাণ তাকে টিজ করেছে তা বলার বাহিরে। সারাফ খাওয়া দাওয়া শেষ করে ব্যালকনিতে গিয়ে দাঁড়ায়। 6 তলার উপর থেকে পুরো শহরটা দেখা যাচ্ছে যেন। হিম পড়েছে বাইরে, তাই আর বেশিক্ষণ সময় না থেকে ভেতরে চলে আসে। বেডের উপরে আধা শোয়া হয়ে বসে রইল সারাফ, হাতে ফোন। ফোনের স্ক্রিনে ছলছল করছে লিজা নামটি। কল দিবে নাকি দিবে না ভেবে দোটানায় পড়ে গেল। সারাফ দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে সব জড়তা পেছনে ফেলে শেষমেশ কল করলো লিজাকে, কিন্তু রিং হয়ে গেল, কল আর ধরল না লিজা। মেয়েটা কি ঘুমিয়ে পড়লো নাকি? সারাফ ঘড়ির দিকে তাকিয়ে দেখে সবে মাত্র 10টা বাজে। সারাফ ফোন ঘোরাতে ঘোরাতে বলে, এত তাড়াতাড়ি ঘুমিয়ে গেল মেয়েটা? অবশ্য গ্রামের মানুষরা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। কথাটা বলে বেড সাইডের টেবিলের ওপরে ফোনটা রেখে শুয়ে পড়ে। বড্ড ক্লান্ত লাগছে। আগামীকাল আবারও শুরু হবে তার কর্মজীবন। শীতের সকালের মিষ্টি রোদের ছোঁয়া পেতেই জাহিনের ঘুম ছুটে যায়। জাহিন আড়ামোড়া ভেঙে চোখ মেলে তাকায়। পিটপিট চোখে তাকাতেই সামনে ভেসে ওঠে নেহালের প্রতিচ্ছবি। নেহাল পায়ের ওপর পা তুলে বসে আছে সোফায়, তার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে জাহিনের দিকে। জাহিন কিছুটা অবাক হয়ে নেহালের এমন দৃষ্টি দেখে। এই ছেলে এভাবে তাকিয়ে আছে কেন তার দিকে? জাহিন তর্জনী আর বৃদ্ধাঙ্গুল দ্বারা চোখ দুটো কচলে নিয়ে শোয়া থেকে উঠে বসে ভাঙা গলায় বলে, কি হয়েছে? এইভাবে তাকিয়েছিস কেন? আমার কি রূপ বেরিয়েছে নাকি যেভাবে তাকিয়ে আছিস? নেহালের কোনো সারা শব্দ নেই। সে একই দৃষ্টিতে জাহিনের দিকে তাকিয়ে আছে। জাহিনের বড্ড বিরক্ত লাগলো গতকাল রাত থেকে এই ছেলেটা তাকে চালিয়ে মারছে। এখন কি করতে চাইছে এই ছেলে? তার এখানে আসাটাই বড় ভুল হয়েছে। জাহিন বেড থেকে নামতেই মাথাটা হালকা ঘুরে ওঠে। ধপ করে বেডে বসে পড়ে, নিজেকে তটস্থ করে কিছু বলতে যাবে, সাথে সাথে নেহাল সোফা থেকে উঠে জাহিনের পাশে সন্দিহান গলায় বসে বলে, জাহিন, তুই কি বন্ধু শারীরিকভাবে অসুস্থ? তাহলে আমাকে নির্ভয় বল, আমি তোকে কথা দিচ্ছি, আমি তোকে নিয়ে ভালো একদম ডাক্তারের কাছে যাব। জাহিন ভ্রুকুচকে বলে, কি যাতা বলছিস তুই এসব? নেহাল উচ্চ বাক্যে বলে, তাহলে আমি কি বলবো বল? জাহিন বসা থেকে উঠে দাঁড়িয়ে বলে, তোকে কিচ্ছু বলতে হবে না। তাহলে মিরাজ ঠিকই বলেছে, তোকে কলিকাতা হারবারের ওষুধ সেবন করিয়ে
তোর যন্ত্রপাতি ঠিক করাতে হবে। জাহিন রাগী গলায় বলে, নেহাল, তুই চুপ করবি? গতকাল রাত্রে যা করেছিস তার জন্য কিন্তু আমি তোকে এখনো কিছু বলিনি। তুই আমাকে কিছু বলতে বাধ্য করিস না। শান্ত আছে, শান্ত থাকতে দে। নেহাল বিরক্তকর ভাব নিয়ে বলে, তোর বলার মতো মুখ আছে নাকি? একজন পুরুষ মানুষ কখনো তার বউকে পাশে রেখে এভাবে নাক ডেকে ঘুমাতে পারে না। আর সেখানে যদি পুরুষ মানুষটা হয় মাতাল, তাহলে তো কথাই নেই। কিন্তু তুই মাতাল হয়েও কিছু করলি না। জাহিন তপ্ত নিঃশ্বাস ছেড়ে বলে, আমি এতটা মাতাল ছিলাম না, তবে সেলফ কন্ট্রোল যে হারিয়েছি এটা বুঝতে পেরেছি। চাইলেই গত রাতে অয়ন্তীর মাঝে আমি ডুব দিতে পারতাম, কিন্তু নেহাল অগ্রাহ্য নিয়ে বলে, কিন্তু কি ভাই? দেখ, অয়ন্তী আমার ছোট ভাইয়ের বউ হওয়ার কথা ছিল। ওনাকে আমি প্রথম থেকে আমার ছোট ভাইয়ের বউ হিসেবে দেখে এসছে। উনি হয়তো আমাকে সেই নজরে দেখে এসছেন, কিন্তু কারণবশত আমাদের সম্পর্কটা বদলে যায়। এখন সেই সম্পর্কটা স্বাভাবিক হতে একটু তো সময় লাগবে, কিন্তু তারপর ওনার অনেকটা কাছে গেছে আমি। বুঝতে পারছি তোর কথাটা, কিন্তু অতীত তো বিয়ের পরে থাকলে হবে না জাহিন। জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে। অয়ন্ত ভাবির সাথে তোর জুড়ি ছিল, তাই বিয়েটা হয়েছে। জাহিন প্রসঙ্গ পাল্টে বলে, ঠিক আছে, আর ভাষণ না বেড়ে আমার জন্য তোর একটা শার্ট নিয়ে আয়। নেহাল দুষ্ট হেসে বাঁকা চোখে বলে, আচ্ছা আনবো। তার আগে এটা বল, গতকাল রাতে কি এমন হয়েছিল যার জন্য তুই ভাবের মাঝে ডুব দিতে পারলি না? জাহিন গম্ভীর গলায় বলল, তুই যাবি নেহাল, নাহলে কিন্তু গতকাল রাতে যে ঘটনাটা ঘটিয়েছিস সেটার জন্য তুই আমার হাতে রাম ধোলাই খাবি। নেহাল চোখ মুখ কুচকে বলল, তোর মতো ধৈর্যশীল পুরুষ যেন আর কেউ না হয়। অভিশাপ দিলাম সকল পুরুষকে। বলেই হনহনিয়ে চলে যায় নেহাল। তার প্ল্যানটা যে জাহিন এভাবে নষ্ট করে দেবে সেটা সে একদমই এক্সপেক্ট করতে পারছে না। সকালবেলা নেহাল রাইমাকে জোর করে অয়ন্তের কাছে পাঠায় একটা নতুন শাড়ি দিয়ে। কিন্তু রাইমা যখন বুঝতে পারলো জাহিন আর অয়ন্তের মাঝে তেমন কিছু হয়নি, তখন এত পরিমাণ বিব্রতিকর পরিস্থিতিতে পড়তে হয়েছিল যা বলার বাহিরে। এরপর রাইমা রুমে এসে নেহালকে এমন ঝাড়ি দিয়েছে, সেটা খেয়ে নেহাল দৌড়ে জাহিনের কাছে আসে আর এসে দেখে জাহিন বেঘরে ঘুমাচ্ছে। জাহিনের ঘুম দেখে মনে হচ্ছিল সারা রাত কত পরিশ্রমই করেছে ছেলেটা, যার জন্য এখন এভাবে ঘুমাচ্ছে। নেহাল তখন সোফায় বসে জাহিনের ঘুম ভাঙার অপেক্ষায় ছিল। নেহাল চলে যেতে জাহিন সোফায় বসে পড়ে। তার গতকাল রাতের ঘটনা স্পষ্ট চিত্রে মনে না থাকলেও কিছু ঝাপসা ঝাপসা চিত্র মনে আছে। গতকাল রাতের ঘটনা, নেহাল ইচ্ছে করে জাহিনকে সোফার উপর রেখে গিয়েছে যাতে করে অয়ন্তী মাতাল জাহিনকে বিছানাতে নিয়ে আসে। অয়ন্তী কিছুক্ষণ পরে রুমে আসে। রুমে ঢুকতেই নজর পড়ে বিছানার উপরে কয়েকটা লাল গোলাপ ফুলের পাপড়ি পড়ে রয়েছে। তাদের কি আজ বাসর রাত নাকি যে এভাবে ফুলের পাপড়ি বিছানার উপর ফেলে রেখেছে? এই ফুলের পাপড়িগুলো নেহালই ফেলে রেখে গেছে। অয়ন্তী জিহ্বা দ্বারা নিজের ঠোঁট ভিজিয়ে ঢোক গিলে এগিয়ে যায় জাহিনের দিকে। যত পা এগোচ্ছে জাহিনের দিকে, তত যেন অয়ন্তীর এক অজানা ভয় ঘিরে ধরছে। অয়ন্তী জাহিনের দিকে ঝুঁকে কাঁধে হাত রেখে বলে, শুনছেন, বিছানাতে গিয়ে ঘুমান, সোফায় ঘুমাতে পারবেন না, ঘাড় ব্যথা হবে। কিছুক্ষণ ডাকাডাকির পরে জাহিন চোখ মেলে তাকায়। জাহিন ঘাড় কাত করে মোহনীয় চোখে অয়ন্তীর পানে তাকিয়ে রইল। বুকটা ধুকপুক করছে অয়ন্তীর। জাহিনের এই চোখের চাউনি আর সইতে না পেরে অয়ন্তী নজর সরিয়ে নিয়ে চলে যেতে নেবে, তখনই জাহিন অয়ন্তীর হাত ধরে হ্যাঁচকা টানে নিজের কাছে নিয়ে আসে। এভাবে টান দেওয়াতে অয়ন্তীর অবাধ্য চুলগুলো সামনে এসে পড়ে। অয়ন্তীর দুই হাত গিয়ে ঠেকে জাহিনের বুকে। অয়ন্তী পিট চোখে জাহিনের পানে তাকালো। নিঃশ্বাস ভারী হয়ে আসছে, গলা শুকিয়ে আসছে। ততক্ষণ জাহিনের মাতাল করা চোখ দুটো অয়ন্তীর ঠোঁট জোড়ার দিকে আটকে যায়। অয়ন্তী উঠতে নিলে জাহিন আরও শক্ত করে চেপে ধরে। অয়ন্তী কিছু বুঝে ওঠার আগে জাহিন ফু দেয় অয়ন্তীর মুখে। অয়ন্তী চোখ বন্ধ করে নেয়। সর্বাঙ্গে বয়ে গেল এক অজানা শিহরণ। জাহিনের ফু দেওয়ার কারণটা মূলত অয়ন্তীর চুলগুলো মুখ থেকে সরানো, কিন্তু জাহিন ব্যর্থ হলো। তাই হাত বাড়িয়ে কানের সাইডে গুজে দেয়। অয়ন্তী জাহিনের শীতল হাতের ছোঁয়া পেয়ে সাপের মতো মুচড়ে ওঠে, চোখ মেলে তাকায়। অয়ন্তীকে আরও এক দফা অবাক করে দিয়ে সুঠাম দেহের অধিকারী জাহিন হুট করে ছোট দেহের অয়ন্তীর দুই বাহু চেপে ধরে সোফার অন্য সাইডে নিয়ে তাকে শুইয়ে দেয়। অয়ন্তী হকচকিয়ে উঠে হা হয়ে জাহিনের মুখের দিকে তাকিয়ে রইল। এ লোক পাগল হয়ে গেছে নিশ্চিত, তাহলে এমনটা কেউ করে? ভাবুক অয়ন্তীর কপালে জাহিনের উত্তপ্ত পুরুষালী ঠোঁটের ছোঁয়া পড়ল। অয়ন্তী চোখ বন্ধ করে খামচে ধরল জাহিনের শার্টের কলার। চোখ বন্ধ করা অবস্থাতে বুঝতে পারল জাহিনের পরের কার্যক্রম কী হতে চলেছে। কিন্তু অনেকটা সময় পার হয়ে গেছে, জাহিনের সাড়া নেই। অয়ন্তী চোখ মেলে তাকাতেই জাহিন হাসল। অয়ন্তী বোকা বনে গেল। এ লোক সত্যি মাতাল হয়ে গেছে, না হলে বাস্তবে কেমনটা করতো না।
জাহিন অয়ন্তীর ডান হাতটা ধরে তার বা বুকের পাশে রেখে ভরাট গলায় বলে। কি অনুভব করছেন অয়ন্তী? অয়ন্তী নির্বিকার ভঙ্গিতে তাকালেও জাহিনের পানে। জাহিন মুচকি হেসে বলল, এই হৃৎপিণ্ডের গতির মাত্রা স্বাভাবিকের চেয়ে স্বাভাবিক মাত্রা চলার কারণ কি জানেন? অয়ন্তী প্রশ্নবোধক নয়নে জাহিনের পানে তাকালো। জাহিন পুনরায় ঘোর লাগা গলায় বলল, আপনি যে আমার সংস্পর্শে আসলে আমার হৃৎপিণ্ডের গতি অস্বাভাবিকভাবে বেড়ে যায়। কেন এমনটা বলুন তো? অয়ন্তী বাক্য ব্যয় করল না, নির্নিমেষ ভঙ্গিতে তাকিয়ে রইল জাহিনের পানে। জাহিন এবার অধৈর্য হলো যেন। শুকনো ঢোক গেলে অয়ন্তীর ঠোঁটের দিকে এগিয়ে যায়। দুজনের গরম নিঃশ্বাস একে অন্যের মুখে আছড়ে পড়ছে। জাহিন অয়ন্তীর ঠোঁটে ঠোঁট ছোঁয়াতে নেবে, তখনই অয়ন্তী মুখ ঘুরিয়ে নেয়। জাহিনের ঠোঁটের ছোঁয়া নিয়ে পড়ল অয়ন্তীর গালে। কিন্তু নেশাতুর জাহিন যেন আরও পেয়ে বসেছে অয়ন্তীর গলার ভাঁজে ভাঁজে অজস্র চুমু এঁকে দিচ্ছে। অয়ন্তী যেন এক অদৃশ্য বাঁধনে পড়ে গেছে, সারা শরীর অসাড় হয়ে আসছে। কিন্তু জাহিনকে আটকাতে হবে। যে লোক সজ্ঞানে থেকেও তাকে চুমু খাওয়ার পর এতটা জড়তা নিয়ে কাটিয়েছে এতদিন, সেই লোক যদি জানতে পারে মাতাল অবস্থায় তার সাথে এমনটা করেছে, তাহলে তো সেই লোক হয়তো আর জীবনেও তার সামনে আসবে না এই অস্বস্তি নিয়ে। অয়ন্তী জোরে নিঃশ্বাস নিয়ে শক্তপোক্ত বলিষ্ঠ দেহের জাহিনকে ঠেলে দিয়ে নিজের কাছ থেকে সরালো কোনো মতে। জাহিন উন্মত্তের মতো জোরে জোরে নিঃশ্বাস ছাড়ছে। অয়ন্তী কাঁপা কাঁপা গলায় বলে, জাহিন প্লিজ থামুন, আপনি নিজের মাঝে নেই। আর আমি চাই না আপনি এভাবে আমার কাছে আসুন। এভাবে আমায় নিজের করে নিন। এভাবে আমার সারা অঙ্গে আপনার হাত জোড়া বিলীন হোক। আমি চাই আপনি আমার কাছে সজ্ঞানে আসুন। সজ্ঞানে আপনার ভালোবাসা আমাকে সিক্ত করুক। আর সেই বিশেষ মুহূর্তটা সারা জীবন মনে থাকবে আমাদের দুজনের। অয়ন্তীর কথা শুনে জাহিন থমকে যায়। কিয়ৎক্ষণ অয়ন্তীর মুখের দিকে একদৃষ্টিতে তাকিয়ে দেখে অয়ন্তীর ঠোঁটে ছোট করে চুমু দিয়ে বলে, তাই হবে শখ জ্ঞানে আপনার কাছে আসবো আমি, তবে মাতাল অবস্থায় নয়। বলেই অয়ন্তীর কাছ থেকে দূরে সরে এসে শটান হয়ে দাঁড়িয়ে এলোমেলো পায়ে হেঁটে ধপ করে বিছানাতে গিয়ে শুয়ে পড়ে। অয়ন্তী গায়ে থাকা এলোমেলো শাড়িটা ঠিক করে উঠে বসে। এতক্ষণ যেন তার উপর দিয়ে একটা ঝড় বয়ে যাচ্ছিল। অয়ন্তী এক দৃষ্টিতে ঘুমন্ত জাহিনের দিকে তাকিয়ে রইল। আজ যেন এক অন্য জাহিনের সাথে পরিচয় হলো, যেই জাহিন তার কাছে বড্ড ভয়ঙ্কর। সকালের খাওয়া দাওয়া শেষ করে জাহিন আর অয়ন্তী রওনা দিল নিজেদের বাড়ির উদ্দেশ্যে। শেখ বাড়ির সামনে এসে গাড়ি থামে। অয়ন্তী সিট বেল্ট খুলে নামতে নেবে, তখন জাহিন বলে, নুহাসকে কি বলুন, ওর জন্য আমি অপেক্ষা করছি গাড়িতে। অয়ন্তী মাথা নাড়িয়ে গাড়ি থেকে নেমে গেল। সকাল থেকে কেউ কারোর সাথে কথা বলেনি। জাহিন অয়ন্তী যাওয়ার পানে তাকিয়ে রইল। অয়ন্তী আড়াল হতে জাহিন মাথাটা হেলিয়ে দেয় সিটের উপরে। কিছুক্ষণ পরেই নুহাস আসলো। এবার তারা দুজনে যাবে রিহানকে আনতে। অনেক দিন হয়ে গেছে, পরিবার ছাড়া আর কদিন থাকবে ছেলেটা। এবার এই সমস্যার সমাধান করতে হবে, না হলে হয়তো আরও ভয়ঙ্কর কোনো পরিস্থিতিতে পড়তে হবে। দীর্ঘ 6 ঘন্টা জার্নি পর জাহিন আর নুহাস রিহান সেই হোটেলে আসছে, সেই হোটেলে এসে পৌঁছায়। সন্ধ্যায় হয়ে গেছে। জাহিন গাড়ি লক করে মুখে মাস্ক পরে হোটেলের ভেতরে প্রবেশ করে। রিসেপশনিস্টের কাছ থেকে রিহানের রুম নাম্বার জেনে লিফটে উঠে 10 তলায় যায়। রিহানের রুমের সামনে এসে কলিং বেল বাজাতেই এর কিছুক্ষণ পরে দরজা খুলে দেয় রিহান। দরজা খুলে ভাই আর নুহাসকে দেখে রিহান হতভম্ব হয়ে যায়। বড় বড় চোখ করে তাকিয়ে আছে জাহিনের পানে। রিহান ভয়ে শুকনো ঢোক গেলে কাঁপা কাঁপা গলায় বলে, ভাইয়া তুমি এখানে? কেন, তুই কি ভেবেছিস তোকে খুঁজে পাবো না আমি? কথাটা বলে জাহিন রিহানের পাশ কাটিয়ে রুমের ভেতর ঢুকেই মুখ থেকে মাস্ক খুলে গম্ভীর গলায় বলে, বাড়ি চল, অনেক নাটক করেছিস, আর নাটক করতে হবে না। ভাইয়া আমি আসলে জাহিন ভাইকে থামিয়ে দিয়ে বলে, তোর মুখ থেকে একটা কথা শুনতে চাই না আমি। চুপচাপ তোর যাবতীয় সব জিনিসপত্র সব গুছিয়ে নিয়ে আয়। ওই দিনের ঘটনাটা কিন্তু আমি এখনো ভুলিনি। রিহান অধৈর্য হয়ে বলে, ভাইয়া প্লিজ আজকের রাতটা এইখানে থাকতে দাও। আমি কথা দিচ্ছি আমি আগামীকাল বিকেলের মাঝে বাড়ি পৌঁছে যাব। জাহিন ভ্রু কুচকে বলে, আজকে গেলে প্রবলেমটা কোথায় তোর? আজকে বাড়ি গেলে যে কথা আগামীকাল গেলে একই কথা। রিহান ছোট করে বলে, একজনের সাথে দেখা করতে যেতে হবে ভাইয়া। কি বললি? কিছু না, প্লিজ ভাইয়া প্লিজ আমাকে আজকের রাতটা এখানে থাকতে দাও। জাহিন কিছুক্ষণ চুপ মেরে রইল। ঠিক আছে, আগামীকাল আমি যেন তোকে বাড়িতে দেখি। হ্যাঁ হ্যাঁ, আমাকে আগামীকাল বাড়িতে দেখবে। বলেই জাহিন রুম থেকে বের হয়ে যায়। নুহাস রিহানের কাঁধে হাত রেখে বলে, চলে আসিস, আগামীকাল বাড়ির সবাই তোকে খুব মিস করে।
চাইলে আজকে রাতটা এখানে থেকে তোকে সাথে করে নিয়ে যেতে পারতাম, কিন্তু আগামীকাল একটা মিটিং থাকার জন্য সেটা হলো না। রিহান মাথা নাড়িয়ে সম্মতি জানায়। নুহাস চলে যায়। রিহান বেডে বসে পড়ে। নুহাস ভাই আর ভাইয়া যে এখানে আসছে এটা মা কেন তাকে বলল না? হয়তো মা জানে না এই বিষয়। রিহান দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বেডে চিত হয়ে শুয়ে পড়ে। আগামীকাল পাপড়ির সাথে শেষবারের মতো দেখা করবে। সত্যি জোর করে ভালোবাসা পাওয়া যায় না, সে যত চেষ্টা করুক, কারো মন জোর করে পাওয়া যায় না। এতদিন তো পাপড়ির কাছ থেকেও ভালোবাসা আদায় করতে পারেনি। এবার না হয় দূরে গিয়ে ভালোবাসা আদায় করা যায় কিনা দেখা যায়। কথায় আছে দূরত্বেই নাকি গাঢ় হয় ভালোবাসা। এবার দেখার বেলা রিহান পাপড়ির কাছ থেকে দূরে সরে গেলে পাপড়ির কেমন প্রতিক্রিয়া হয়। নুহাসকে থানায় ধরে আনা হয়েছে। কোনো পুলিশ অফিসার সশরীরে গিয়ে নুহাসকে থানায় ধরে আনেনি, বরং ধরে নিয়ে এসেছে জনতারা। সারাফ এই থানার এসআই হওয়াতে নুহাসকে লকআপে না রেখে জিজ্ঞাসাবাদ রুমে রেখেছে। বন্ধু হয়ে প্রাণের বন্ধুকে কী করে ওই শিকের তৈরি 4 দেয়ালের মাঝে রাখবে? আগে অপরাধ প্রমাণ হোক, তারপর যা করা প্রয়োজন তাই করবে। কারো মুখের কথায় সারাফ বিশ্বাস করবে না যে নুহাস এই ঘৃণ্য কাজটা করতে পারে। আধা ঘন্টা হয়ে গেছে নুহাসকে থানায় নিয়ে আসা হয়েছে, কিন্তু নুহাস টু শব্দটা পর্যন্ত করেনি। সারাফ হাজারটা প্রশ্ন করেছে নুহাসকে, কিন্তু নুহাসের মুখে কোনো কথা নেই। পাথর হয়ে বসে রয়েছে কাঠের শক্ত চেয়ারে, আর দৃষ্টি বড্ড স্থির। শার্টের উপরে 2-3টা বোতাম ছিঁড়ে গেছে, চুলগুলো উস্কো খুস্কো হয়ে আছে, চেহারা কেমন শুকিয়ে গেছে। বন্ধুকে বিধ্বস্ত অবস্থায় দেখে সারাফের যেন বুকটা ফেটে যাচ্ছে। কি করে বন্ধুকে এই মিথ্যা অপবাদ থেকে রক্ষা করবে বোধগম্য হচ্ছে না তার। 11 ঘন্টা আগে জাহির নির্বাচন অফিস থেকে বের হয়, সাথে খলিল তালুকদারও বের হয়, কিন্তু ওনার চোখে মুখে রহস্যময়ী এক হাসি সারাক্ষণ বিস্তার করেছে ঠোঁটের কোণে। জাহির খলিল তালুকদারের দিকে তাকাতেই খলিল তালুকদার মৃদু হেসে বলেন, অভিনন্দন জাহিন, জীবনে প্রথমবারের মতো মনোনয়নপত্র পাওয়ার জন্য। আশা করি ভবিষ্যৎ মেয়র হলে তোমার কাছ থেকে জনগণ ভালো কিছু পাবে। জাহিন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল খলিল তালুকদারের দিকে। যে লোক কয়েকদিন আগে নানা কৌশলে তাকে নির্বাচনে দাঁড়ানো থেকে নামাতে চেয়েছিল, সে লোক তাকে অভিনন্দন জানাচ্ছে। বিষয়টা কি? খলিল তালুকদার পুনরায় বলল, কি হলো, শুধু কি চেয়ে দেখবে আমায়, কিছু বলবে না? জাহিন ব্লেজারের কলার ঠিক করতে করতে বলল, ধন্যবাদ অভিনন্দন জানানোর জন্য, আর আপনাকে অভিনন্দন। খলিল তালুকদার জাহিনের দিকে ডান হাতটা বাড়িয়ে দিয়ে বললেন, ঠিক আছে, তাহলে আসি। জাহিনও খলিল তালুকদারের হাতে হাত মিলিয়ে বলল, হুম। সাবধানে থাকবে, আবহাওয়া ঠিক খুব একটা ভালো ঠেকছে না। কথাটা বলে রহস্যময় হেসে চলে গেলেন। জাহিনের পাশে থাকা নুহাস বলল, ভাই, এই খলিল তালুকদারের ভালো মানুষের হাবভাব আমার ভালো ঠেকছে না খুব একটা। শয়তান অলওয়েজ ভালো মানুষের মুখোশে পড়ে থাকে, ঠিক যেমনটা খলিল তালুকদার পড়ে থাকেন। কথাটা বলে জাহিন পা বাড়াতে নিবে, ঠিক তখনই পেছন থেকে কেউ ডেকে ওঠে। জাহিন তাকিয়ে দেখে সাদিক এসেছে। জাহিন ভ্রুকুচকে বলল, কিছু বলবি? সাদিক উসখুস করে বলল, আসলে একটা কথা বলার ছিল তোমাকে। কি কথা? কেউ হয়তো তোমার বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বুনছে, তাই একটু সাবধানে থাকবে। কথাটা বলে এক মুহূর্ত দেরি করলো না সাদিক, দ্রুত পায়ে হেঁটে চলে গেল। জাহিন অবাক চোখে সাদিকের যাওয়ার পানে তাকিয়ে রইল। আগে বাপ সাবধান করলো, আর এখন পোলা সাবধান করে গেল। কি করতে চাইছে কি এই বাপ আর পোলা মিলে? নুহাস সন্দিহান গলায় বলল, ভাই কি হচ্ছে এসব, কিচ্ছু বুঝতে পারছি না। আর কিসের জন্য সাবধান থাকতে বলছে এই দুজনে? জাহিন কিছু বলল না, শুধু তাকিয়ে রইল সামনের দিকে। এবার মনে হচ্ছে তাকেও ঘুরে দাঁড়াতে হবে। রাজনীতিতে থাকতে হলে একটু শক্ত হতেই হবে। এভাবে সৎ থাকলে হবে না, একটু অসৎ হতেই হবে। না হলে এই নোংরা রাজনীতির মাঠে টিকে থাকাই সম্ভব হবে না। ভেবেছিল অন্যদের মতো কারো কোনো ক্ষতি না করে এগিয়ে যাবে, কিন্তু সেটা মনে হচ্ছে আর হবে না। কথায় আছে শক্তের ভক্ত নরমের জম। সারাফ কেস ফাইল চেক করছে এমন এক মনে, তখনই ডেস্কের ওপর রাখা ফোনটা ভাইব্রেট করে। সারাফ নাম্বার চেক না করে কল পিক করে বলে, আসসালামু আলাইকুম, কে বলছেন? ফোনের অপর প্রান্ত থেকে ভেসে আসে মেয়েলি রাগী চিকন কণ্ঠস্বর। আজব, আপনিও তো গতকাল রাতেরবেলায় আমাকে ফোন করেছিলেন, আর এখন আমাকেই বলছেন আমি কে? আপনি কি সেটা আগে বলুন। সারাফ ভ্রুকুচকে বলে, আশ্চর্য, আমি কোন দুঃখে আপনাকে ফোন করতে যাব? আমার কি খেয়ে দিয়ে কাজ নেই? কি ভাটপার লোক রে বাবা,
নিজেই ফোন করেছে রাত 10টার সময় আর এখন অস্বীকার করছে। নিহাইতে আমি ভেবেছিলাম কোনো ইম্পর্টেন্ট কল হয়তো, তাই কল ব্যাক করেছি, না হলে জীবনেও নিজের টাকা খরচ করে কল দিতাম না। যত সব আজাইরা মানুষ, মেয়েদের রাত বিরাতে ডিস্টার্ব করার ধান্দা। বলেই কল কেটে দেয়। সারাফ হতবাক হয়ে বসে রইল। সে রাত বিরাত মেয়েদের বিরক্ত করে, এই কথাটাও শুনতে হলো তাকে। কলটা কে করেছে সেই ব্যাপারটা বোধগম্য হতে কয়েক সেকেন্ড সময় লাগলো সারাফের। তড়িৎ গতিতে ফোনের লক খুলে কল হিস্ট্রিতে গিয়ে যা দেখে তাতে কপাল চপড়াতে ইচ্ছে করছে সারাফের। আজ যদি নাম্বারটা দেখে কল রিসিভ করতো তাহলে হয়তো অন্যরকম হতো ব্যাপারটা। সারাফ সাথে সাথে কল ব্যাক করে। 2বার রিং হওয়ার পরে মেয়েটি কল রিসিভ করে বাজখায় কণ্ঠে বলে, আপনি আবার আমাকে কল করেছেন? বেয়াদব ছেলে, লজ্জা করে না মেয়েদের বিরক্ত করতে? আপনার ফোন নাম্বার আমি পুলিশের কাছে দেবো। রাত হলে মেয়েদের জন্য ভালোবাসা উতলে মরে না, আর রাত হলে সেই ভালোবাসা নিয়ে যায়। কথাটা শুনে সারাফের হাসতে ইচ্ছে হলো। তাকে পুলিশের ভয় দেখাচ্ছে মেয়েটা? পুলিশকে পুলিশের নাম দিয়ে ভয় দেখাচ্ছে, ব্যাপারটা বড্ড অদ্ভুত। আর মেয়েদের জন্য ভালোবাসা উতলে পড়ে মানে কি? কথাটা মেয়েদের নয়, একটি মেয়ে হবে যে মেয়েটির জন্য রাত কেন সবসময় ভালোবাসা উতলে পড়ে তার। সারাফ ঢুক গেলে গলা খাকারি দিয়ে বলে, আপনি আমায় ভুল ভাবছেন লিজা, আমি তো লিজা নিজের নামটা শুনে অবাক হয়ে সারাফকে কিছু বলতে না দিয়েই বলল, আপনি আপনি আমার নাম কি করে? তার মানে আপনি আমাকে আগে থেকেই টার্গেট করে ফোন দিয়েছেন? সারাফের মাথা ঘুরছে, এই মেয়ে কি উল্টোপাল্টা কথা বলছে। টার্গেট ফার্গেট মানেটা কি? সারাফ কিছু বলতে যাবে, সাথে সাথে কনস্টেবল হান্নান করিম এসে বলেন, স্যার আমাদের এক্ষুনি যেতে হবে, একটা আত্মহত্যার কেস হাতে এসেছে, লাস্ট নামাতে যেতে হবে। সারাফ কান থেকে ফোনটা সরিয়ে বলে, ঠিক আছে, আপনি গাড়ি বের করুন, আমি আসছি। ইয়েস স্যার। হান্নান করিম চলে যান। সারাফ বসা থেকে উঠে দাঁড়িয়ে ক্যাবটা হাতে নিয়ে লিজাকে বলে, আপনার সাথে আমি পরে কথা বলবো, এখন রাখি। সারাফ কল কেটে দেয়। লিজা স্তম্ভিত হয়ে বলে, কি বলো? আত্মহত্যার কেস? এই লোক কি পুলিশ নাকি? পুলিশে এমন অসৎ কাজকর্ম করে কি করে? অবশ্য পুলিশগুলোই এমন হয়। রিহান হোটেলের সব বিল মিটিয়ে একেবারের জন্য বের হয়ে গেছে নিজ বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আজ কতদিন পর তার নিজ বাসভবনে ফিরে যাচ্ছে। একদিকে বাড়ির ফেরার আনন্দ, আর অন্যদিকে পাপড়ির সাথে আর দেখা না হওয়ার জন্য মনটা বড্ড বিষণ্ণ হয়ে রয়েছে। 4 রাস্তার মোড়ে রিহান দাঁড়িয়ে আছে গাড়ির সাথে হেলান দিয়ে, অপেক্ষা করছে পাপড়ির জন্য। কিয়ৎক্ষণ পরে পাপড়ির দেখা মিললেও পাপড়ি রিহানকে দেখেও না দেখার ভান ধরে চলে যেতে নিলে রিহান দৌড়ে এসে পাপড়ির সামনে দাঁড়িয়ে বলে, পাপড়ি প্লিজ একটিবার আমার কথাটা শুনো। পাপড়ি ওরফে অবন্তী দ্রুত পায়ে হাঁটতে হাঁটতে বলল, আপনার সাথে আমার কোনো কথা নেই, প্লিজ আপনি আমার পিছু ছেড়ে দিন। পাপড়ির পাশে থাকা ইভা চাপা গলায় বলে, এত করে যখন বলছে তখন শোন না কি বলতে চায়। রিহান শান্ত গলায় বলে, ছেড়ে দিব তোমার পিছু এই মুহূর্ত থেকে। মুহূর্তের মাঝে পাপড়ি থমকে যায়, পা দুটো স্থির হয়ে যায়। কেন যেন মনে হচ্ছে অদৃশ্য শক্তি তার পা দুটো মাটির সাথে আঁকড়ে ধরেছে, চাইলেও নাড়াতে পারছে না। রিহানের কথা শুনে তো তার খুশি হওয়ার কথা ছিল, কিন্তু বুকের মাঝে এমন ঝড় বইতে শুরু করেছে কেন? পাপড়ি জিজ্ঞাসা চোখে রিহানের দিকে তাকালো। রিহান মুচকি হেসে আবেগ নিয়ে বলে, চলে যাচ্ছি এই কষ্টের শহর ছেড়ে নিজের শহরে। এতদিন বিরক্তি করার জন্য সত্যিই আমি দুঃখিত, পারলে ক্ষমা করে দিও। আসলে কি বলো তো, ভালোবাসার জিনিসটা তো নিজের উপরে নিয়ন্ত্রণ থাকে না, তাই কখন যে তোমার ভালোবেসে ফেলেছিলাম বুঝতেই পারিনি। তুমি সেই ভাগ্যবতী মেয়ে, যে মেয়েটি ছিল আমার এই ছোট্ট জীবনের প্রথম ভালোবাসা, প্রথম অনুভূতি। কিন্তু আমি একা ভালোবাসলে কি হবে? আমার ভালোবাসার মানুষকেও তো আমাকে ভালোবাসতে হবে। কখন সেই মানুষটা যদি আমাকে পছন্দ না করে, আমাকে নিয়ে তার মনে কিছু কোনো অনুভূতি না সৃষ্টি হয়, তাকে তো আর জোর করতে পারি না। একতরফা ভালোবাসা সত্যিই কষ্টের। আগে যখন আমার ফ্রেন্ড সার্কেলে একতরফা ভালোবাসা নিয়ে কথা বলতো, আমি হেসে খুদে উড়িয়ে দিতাম, কিন্তু এখন বুঝতে পারলাম এই যন্ত্রণা কতটা প্রগাঢ়, কতটা কষ্টের। চেষ্টা করব তোমাকে ভুলে যেতে, কিন্তু জানি প্রথম প্রেমে এত সহজে ভোলা যায় না। আর আমিও আমার প্রথম প্রেম ভুলতে চাই না, সারা জীবন তোমাকে মনে রাখবো। কিন্তু তুমি আমাকে ভুলে যাবে প্লিজ, কারণ আমার কথা মনে পড়লেই তোমার কষ্ট হবে, আর আমি চাই না তুমি কষ্ট পাও। তুমি সবসময় হাসি খুশি প্রাণবন্ত থাকো, এটাই আমার চাওয়া।
কথাগুলো বলে রিহান থামে। পাপড়ি নিমগ্ন হয়ে রিহানের প্রত্যেকটা কথা শুনে যাচ্ছে। রিহান চারপাশটায় নজর বুলিয়ে জোরে নিঃশ্বাস ছেড়ে আবারও বলে, অনেক কথা বলে ফেলেছি, প্লাস তোমার অনেকটা সময় অপচয় করে দিলাম, তার জন্য সরি। ভালো থেকো তুমি সব সময়ের জন্য। দুঃখ যেন তোমাকে কোনোদিনও ছুঁইতে না পারে। আমি এখন আসি, আর বিরক্ত করবে না এই রেহান নামে একটা বাজে ছেলেটা। আর তোমার নাম ধরে মাঝ রাস্তায় ডেকে উঠবে না, আর বলবে না তোমায় ভালোবাসি কথাটা এই বাজে ছেলেটা। ভালো থেকো, গুড বাই। বলেই হাঁটা ধরল রিহান। পাপড়ির এক নজরে রিহানের যাওয়ার দিকে তাকিয়ে রইল। তার অবচেতন মন বলছে রিহান একটি বারের জন্য হলেও পেছনে ফিরে তার দিকে তাকাবে, কিন্তু রিহান ফিরেও তাকালো না। এতে পাপড়ির বুকের বাপাসটায় চিনচিন ব্যথা অনুভব করলো। পাপড়ির মন বলছে দৌড়ে গিয়ে রিহানের হাত দুটো শক্ত করে ধরে মানুষটাকে আটকে দিতে, কিন্তু মস্তিষ্ক তার উল্টো কথা বলছে। রিহান গাড়িতে এসে বসে লুকিং গ্লাসের দিকে তাকালো। অদূরে দাঁড়িয়ে থাকা পাপড়ির মুখখানা লুকিং গ্লাসে দেখা যাচ্ছে। রিহান মৃদু হাসল। রিহান জানে যে মেয়ে এতদিন তাকে দেখতে পারত না, সেই মেয়ে আজ সারাক্ষণ তার কথা স্মরণ করবে। এটাই প্রকৃতির নিয়ম। কাছের জিনিসটাকে প্রথম দিকে মূল্যায়ন না করলেও সেই জিনিসটা যখন দূরে সরে যায় তখন সেই জিনিসটার মূল্য দ্বিগুণ বেড়ে যায়। রিহানও চায় পাপড়ি তার শূন্যতা বুঝুক, তার ভালোবাসা বুঝুক, তার জন্য না হয় একটু দূরত্ব বাড়িয়ে দেওয়া যাক। রিহান তপ্ত নিঃশ্বাস ছেড়ে গাড়ি স্টার্ট দিয়ে চলে গেল। গাড়িটা যতক্ষণ চোখের সামনে ছিল ততক্ষণ পাপড়ি তার দিকে তাকিয়েছিল। পাপড়ির পাশে দাঁড়িয়ে থাকা ইভা পাপড়ির ওরফে অবন্তীর কাঁধে হাত রেখে বলে, রিহান ভাইয়া চলে গেল অবন্তী, তোকে আর বিরক্ত করবে না। অবন্তী কণ্ঠে ক্রোধ এনে বলল, ভালো হয়েছে চলে গেছি, এই লোক যেন আর ফিরে না আসে, এই দোয়াই পড়ে আমি মরে প্রাণে। ইভা শব্দ করে হেসে বলে, আসলেই নারী জাতির মন বোঝা বড়ই কষ্টের, তারা যে কি চায় বা না চায় তারা নিজেরাই বোঝে না। অবন্তী ভ্রুকুচকে বলে, মানে এই যে তুই রিয়ান ভাইকে চলে যাওয়ায় রাগ দেখাচ্ছিস, সেটা কিন্তু আমি বুঝতে পারছি। অবন্তী আমতা আমতা করে বলল, তোকে এত বুঝতে কে বলেছে রে, একটু কম বুঝ। বলেই হাঁটা ধরল, কিন্তু মনে মনে বলছে, সত্যি কি চলে গেছে লোকটা, নাকি আমার সাথে মজা করলো, কোনটা? জাহিন ফাইল চেক করছে। পৌরসভার মাঝে মোট কত হাজার মানুষ ভোটার তার লিস্টেই চেক করছে। মোট 19টা ইউনিয়ন পরিষদ নিয়ে এই পৌরসভাটা গঠিত। প্রত্যেকটা ইউনিয়ন মিলিয়ে মোট 60,000 জনগণ, তার মাঝে 35,000 মানুষ ভোটার। এমন সময় নুহাস আসে জাহিনের কেবিনে। ভাই এক জায়গায় যেতে হবে আমাদের। জাহিন ফাইল চেক করতে করতে বলে, কোথায়? 12 নং ইউনিয়নে। জাহিন নুহাসের দিকে চোখ তুলে তাকিয়ে প্রশ্ন করে, কেন? তোমাকে সালিশে বিচারক হিসেবে যেতে হবে। আমায় কেন? গ্রামের কাউন্সিলর নেই? আছে, কিন্তু তোমাকেও সামিল হতে হবে এতে। কাউন্সিলর নিজে আমাকে ফোন করে বলেছে তোমাকে যেতে। জাহিন চুপ করে বসে রইল কিছুক্ষণ। একদম মন চাইছে না যেতে, কিন্তু সামনে নির্বাচন, না গেলে অনেক কথা উঠবে। তাই সিদ্ধান্ত নিল সে যাবে। কিন্তু কে জানতো তার এই সিদ্ধান্তটা কাল হয়ে দাঁড়াবে নুহাসের জন্য। সালিশের কাজ শেষ করে নুহাস আর জাহিন বাড়ি ফেরার পথে রওনা দিল, কিন্তু মাঝপথে আসতেই টায়ার পাংচার হয়ে যায়। আশেপাশে কোনো মেকানিকের দোকানও নেই, কিন্তু আসার পথে একটা মেকানিকের দোকান পড়ে। তাই নুহাসই চলল মেকানিক আনতে। জাহিন নুহাসের সাথে যেতে চেয়েছিল, কিন্তু নুহাস তার সাথে জাহিনকে যেতে বারণ করলো। মেকানিক আবারও ছুটে চলল যন্ত্রটা আনতে, কিন্তু 20 মিনিট হয়ে গেল, কিন্তু মেকানিকের আসার নাম নেই। নুহাসের বড্ড রাগ উঠল। আর যদি সে পারতো টায়ার চেঞ্জ করতে তাহলে এত সমস্যায় পড়তে হতো না। শেষমেশ আধা ঘন্টা পর আসলো মেকানিক। তাদের দোকানে নাকি ঝগড়া শুরু হয়েছিল, তাই আসতে দেরি হয়েছে। সন্ধ্যা হওয়ার পথে জাহিন গাড়িতে বসে আছে। তার ফোনের স্ক্রিনে ছলছল করছে অয়ন্তীর হাস্যজ্জ্বল একটা ছবি। ছবিটা তোলা হয়েছিল তাদের বউ ভাতের দিন। জাহিন তর্জনী আর বৃদ্ধাঙ্গুল দ্বারা ছবিটা জুম করলো। জুম করতে অয়ন্তীর লালচে রঙের ঠোঁটজোড়া ফোনের সম্পূর্ণ স্ক্রিনে ফুটে ওঠে। মনে পড়ে যায় ওই দিনের রাতের অনাকাঙ্ক্ষিত ঘটনাটা। জাহিন আনমনেই নিজের ঠোঁটের ওপরে হাত রেখে ঢোক গিলে সাথে সাথে ফোনটা বন্ধ করে গাড়ি থেকে নেমে পড়ে। কথায় আছে অলস মস্তিষ্ক শয়তানের বাস, আর তার এখন এই অলস মস্তিষ্কে উদ্ভট চিন্তা ভাবনা আসছে। হঠাৎ করে জাহিনের সামনে একটা কালো রঙের গাড়ি এসে থামে। এভাবে তার সামনে গাড়ি ব্রেক করাতে জাহিন ডেকে চিৎকার করে বলে, আরে দেখে শুনে গাড়ি ব্রেক করবেন তো, চোখে পকেটে নিয়ে হাঁটেন নাকি? গাড়ি থেকে নেমে আসে নেহাল। জাহিন অবাক হয়।
তার আগে বোঝা উচিত ছিল এই ফালতু কাজটাই নেহাল ছাড়া অন্য কেউ করতে পারে না। নেহাল হাসতে হাসতে বলে, কেমন চমকে দিলাম দোস্ত তোকে। জাহিন কিছুই বলল না, চুপ করে রইল। নেহাল ওকে দিয়ে পাঞ্চার হয়ে যাওয়া টায়ারটা দেখে বলে, টায়ার পাম্পসার কেস দেখা যায়, তুই চাইলে আমি তোকে লিফট দিতে পারি। জাহিন নাকচ করে বলে, তোর যাওয়া তুই যা, আমি গাড়ি করে যেতে পারবো। এর মাঝে নুহাস বলে ওঠে, ভাই তুমি চলে যাও, নেহাল ভাইয়ের সাথে আমি পরে আসছি। না না, আমি তোর সাথে যাব। ঠিক তো হয়েই গেছে প্রায়। নেহাল জাহিনের কাঁধ জড়িয়ে ধরে বলে, এত ঢং না ধরে চল, যেতে যেতে তোকে কয়েকটা টোটকা শিখিয়ে দেবো। জাহিন ভ্রুকুচকে বলে, টোটকা? কিসের টোটকা? নেহাল দুষ্টু হেসে বলে, রোমান্টিক হওয়ার টোটকা, ভবিষ্যতে যেন কাজে লাগাতে পারিস। আর সেই টোটকা কাজে লাগানোর পর যেন একটা সুনিষ্ঠ ফলাফল জানতে পারি আমি। জাহিন তপ্ত নিঃশ্বাস ছেড়ে গাড়িতে উঠল। আজ তার খবর আছে। এই নেহাল আজ তার বেহাল অবস্থা করেই ছাড়বে। এ এমন ব্রেন নিয়ে কী করে যে এলএলবি নিয়ে পড়ে উকিল হলো আল্লাহই জানে। সারাক্ষণ মাথায় শুধু এইসব আজগবি চিন্তা ভাবনা। জাহিন সবেমাত্র 4 কদম পেরিয়েছে বাড়ির ভেতর এসে। এর মাঝে ফোনের রিংটন বেজে ওঠে। এই সময় সারাফকে ফোন করতে দেখে জাহিন কিছুটা অবাক হয়, তবে এতে এত কিছু না ভেবে ফোন ধরে বলে, শারাফ বল। ভাই তুমি কই? এই তো মাত্র বাড়ি আসলাম। কেন, কি হয়েছে? ভাই তোমাকে একবার থানায় আসতে হবে। জাহিন ভরকালো। থানায় যাওয়ার কথা শুনে হঠাৎ থানায় যাওয়ার কথা বলছে কেন এই ছেলে? কার কি হয়েছে? জাহিন ভ্রুকুচকে বলে, হঠাৎ থানায় আসতে বলছিস কেন? সারাফ আমতা আমতা করে বলে, আসলে ভাই নুয়াশকে অ্যারেস্ট করা হয়েছে। জাহিন উত্তেজিত হয়ে বলে, মানে নুহাসকে অ্যারেস্ট করা হয়েছে মানে? ও তো... ভাই তুমি থানায় আসো, ফোনে এত কথা বলা সম্ভব নয়। বলেই ফোন কেটে দেয় সারাফ। জাহিন স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। নিজের কানকে যেন এখনো বিশ্বাস করতে পারছে না যে নুহাস অ্যারেস্ট হয়েছে। কিন্তু ছেলেটা এইটুকু সময়ের মাঝে কি এমন করলো যে অ্যারেস্ট হলো? ছেলেকে এভাবে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে জোহরা বেগম বললেন, এই জাহিন কি হলো? আর নুহাস অ্যারেস্ট হয়েছে মানে? জাহিন বিড়বিড় করে বলে, আমি এক্ষুনি থানায় যেতে হবে। মায়ের প্রশ্নের কোনো উত্তর না দিয়ে জাহিন দৌড়ে বাড়ি থেকে বের হতে নেবে, তখনই রিহান সদর দরজা পেরিয়ে ভেতরে ঢোকে। রিহান সবে বাড়িতে এসে পৌঁছেছে। ভাইকে এইভাবে দৌড়ে আসতে দেখে রিহান উদ্গ্রীব হয়ে বলে, ভাইয়া কি হয়েছে, এইভাবে দৌড়াচ্ছ কেন? জাহিন উত্তেজিত হয়ে বলে, আমার সাথে চল রিহান। কিন্তু কোথায় যাব? তুই চল আগে আমার সাথে। রিহান আর জাহিন একসাথে বেরিয়ে পড়ল। দূরে দাঁড়িয়ে থাকা অয়ন্তী চিন্তিত হয়ে দাঁড়িয়ে আছে। এখন আবার কে বিপদ হলো? তার এই বাড়িতে আসার পর থেকেই একটা না একটা বিপদ হয়েই যাচ্ছে। শেখ রেজাউল আর রোকেয়া বানু ত্রস্ত পায়ে হেঁটে আসেন। রোকেয়া বানু উৎকণ্ঠা হয়ে বলেন, কি হয়েছে বৌমা? জানি না মা কি হয়েছে, শুধু বুঝতে পারলাম নুহাসকে পুলিশ অ্যারেস্ট করেছে। রোকেয়া বানু দিশেহারা গলায় বলেন, কি বলছো তুমি বৌমা? আমার নুহাস দাদু ভাইকে অ্যারেস্ট করেছে মানে? বেশি উত্তেজিত হয়ে যাওয়াতে রোকেয়া বানু মাথা ঘুরে পড়তে নিলে পাশে থাকা স্বামী নামক বটবৃক্ষের মতো আগলে রাখা মানুষটা স্ত্রীটাকে জড়িয়ে ধরে বলেন, রোকেয়া তুমি ঠিক আছো? বসো এখানটায়। স্ত্রীকে সোফায় বসিয়ে দেন শেখ রেজাউল সাহেব। অয়ন্তী দৌড়ে গিয়ে 1 গ্লাস পানি নিয়ে এসে বলে, দাদু আপনি পানিটা খান, ভালো লাগবে। রোকেয়া বানু রেগে বাজখায় কণ্ঠে বলে ওঠেন, এই মেয়েকে আমার চোখের সামনে থেকে দূরে সরাও। ও এই বাড়িতে আসার পর থেকেই একটার পর একটা বিপদ হয়েই যাচ্ছে। বিপদ যেন পিছু ছাড়ছে না আমাদের। অয়ন্তী কথাটা শোনা মাত্র আনমনে 2 কদম পিছিয়ে যায়। জোহরা বেগম অয়ন্তীর কাছ থেকে পানির গ্লাসটা নিয়ে বলেন, মা আপনি কি বলছেন এসব? নুহাস অ্যারেস্ট হয়েছে, তাতে অয়ন্তীর দোষ কোথায়? এমন সময় আহান ট্যাব হাতে নিয়ে দৌড়াতে দৌড়াতে সিঁড়ি বেয়ে নিচে নামে। তার পেছন পেছন আসছেন রুমা আক্তার। আহান নিচে নেমেই হাঁপাতে হাঁপাতে বলল, চাচি নুহাস ভাই নাকি একটা মেয়ের সাথে অসভ্যতামি করেছে, আর তার জন্য নাকি লোকজনরা নুহাস ভাইকে মেরে থানায় নিয়ে গেছে। আহানের কথাটা বলার সাথে সাথে বিকট একটা আওয়াজ হয়। আওয়াজের উৎস কোথায় সেটা দেখার জন্য কিচেনের সামনের দিকে তাকাতেই আটকে ওঠে সকলে। যারা দাঁড়িয়ে আছে তার পায়ের ওপর গরম কফির মগ পড়েছে।
গলায় ঝুলছে হেডফোন, জ্যাকেটের পকেটে ফোন। যারা ফুল সাউন্ড দিয়ে গান শুনছিল আর নিজের জন্য কফি বানাচ্ছিল। কফি বানিয়ে কিচেন রুম থেকে ড্রয়িং রুমে এসে দাদুর এমন অবস্থা দেখে কান থেকে হেডফোন খুলে কিছু বলতে যাবে, সাথে সাথে আহান দৌড়ে এসে তিক্ততায় ভরা কথাটা বলে। তারপরে ঘটে যায় দুর্ঘটনা। যারার পায়ে গরম কফি পড়েছে তাতে ওর কোনো ভ্রুক্ষেপ নেই। সে এক দৃষ্টিতে আহানের দিকে তাকিয়ে আছে। টাটকা গরম কফি আর ভারী কফির মগ নিজের পায়ের ওপর যেভাবে পড়েছে তাতে যারা ব্যথায় যন্ত্রণায় চিৎকার করে ওঠার কথা ছিল, কিন্তু যারা পাথরের ন্যায় দাঁড়িয়ে রইল। অয়ন্তী দৌড়ে যারার কাছে গিয়ে শঙ্কিত গলায় বলে, যারা, এটা কি করলে তুমি? তোমার পা তো লাল হয়ে গেছে। পরপর জোহরা বেগম আর রুমা আক্তার দৌড়ে আসেন। মেয়েকে ভেবে পাথরের মতো দাঁড়িয়ে থাকতে দেখে জোহরা বেগম ধরা গলায় বলেন, এই যারা, কি হয়েছে মা তোর? যারার মুখে কোনো কথা নেই, তার কানে এখনও বেঁচে যাচ্ছে আহানের বলা কথাটা। তার নুহাস ভাই একটা মেয়ের সাথে অসভ্যতম করতে গিয়ে ধরা খেয়েছে জনগণের কাছে। এই কথাটা যেন তার বিশ্বাসই হচ্ছে না। যারা তার পাশে দাঁড়িয়ে থাকা সবাইকে উপেক্ষা করে আহানের দিকে এগিয়ে গিয়ে ঠান্ডা গলায় বলে, ট্যাপটা দে। আহান কোনো অশান্তি করলো না, চুপচাপ বোনের হাতে ট্যাপটা দিয়ে দিল। অন্য সময় হলে জীবনেও নিজের ট্যাপটা যারাকে দিত না, কিন্তু এখন পরিস্থিতি অন্যরকম। যারা অনলাইনে ঢুকে নিউজ ফিড স্ক্রল করতে লাগলো। যারা নিউজ ফিড জুড়ে নুহাসের নিউজ। একটা ভিডিও ভাইরাল হয়েছে যেখানে নুহাসকে জনকন্যা মিলে হেনস্থা করছে। যারা কমেন্ট বক্স ঘিরে সবার কমেন্ট পড়তে শুরু করলো। কেউ বলছে, ছি ছি, এসব রাজনীতি করা ছেলেরা এমনই করে, আমার আগে থেকেই জানা ছিল। এসব ছেলেদের গণধলায় দেওয়া উচিত। আবার বলছে, ভালো মানুষের মুখোশের আড়ালে এই ছিল তাহলে এদের আসল পরিচয়। এদেরকে পুলিশের হাতে নয়, এদেরকে মেয়েদের হাতে ছেড়ে দেওয়া হোক, তারপর মেয়েরা এর শোধ তুলে নেবে। জানোয়ার একটা। আরও অনেক বাজে বাজে কমেন্ট করেছে যেগুলো যারার পড়তে রুচিতে পাচ্ছে। যারা ট্যাপটা আহানের হাতে দিয়ে দেয় আর কমেন্ট পড়ার শক্তি পাচ্ছে না সে। চোখ দুটো জলে টলমল করছে আর এক মুহূর্ত দেরি না করে গরমে ঝলসে যাওয়া পা নিয়ে দৌড়ে নিজের ঘরে চলে যায়। বাড়ির সবাই হতবাক হয়ে যারাকে দেখে গেল। হঠাৎ করে মেয়েটার হলো কি? অয়ন্তী দৌড়ে যারা বলতে বলতে যারার পেছন পেছন গেল। বাড়ির প্রবীণ পুরুষ সদস্যরা বাড়িতে নেই। জোহরা বেগম তাড়াতাড়ি করে স্বামীকে ফোন করে সবটা খুলে বলেন, কিন্তু দুই ভাই গেছে শহরের বাইরে বিজনেসের কাছে। আসতে মিনিমাম রাত 10টা তো বাজবেই। রিহান গাড়ি ড্রাইভ করেছে, যতটা জোরে গাড়ি ড্রাইভ করা যায় ততটাই জোরে ড্রাইভ করছে। জাহিন নেহালকে ফোন করেছে, আগে নুহাসের জামিনের ব্যবস্থা করতে হবে, পরেরটা পরে দেখা যাবে। আর এটা জাহিন শিওর হয়ে গেছে নুহাসকে এই কেসে যে ইচ্ছে করে ফাঁসিয়েছে। নেহাল ফোন ধরতেই জাহিন বলে, কোথায় তুই? বাড়ি পৌঁছে গেছিস? না, আর কিছুক্ষণের মাঝে পৌঁছে যাবো। গাড়ি ঘুরিয়ে থানায় আনায়। নেহাল গাড়িটা এক সাইডে থামিয়ে চিন্তিত হয়ে বলল, থানায় কেন? নুহাসকে জামিন করাতে হবে। মানে নুহাস তো ওকে সেক্সুয়াল হ্যারাসমেন্টের কেসে ফাঁসানো হয়েছে। কিভাবে? জানি না আমি থানায় যাচ্ছি, তুই ওর জামিনের ব্যবস্থা কর প্লিজ। কিন্তু এত তাড়াতাড়ি কি করে জামিনের ব্যবস্থা করব? আমি কিছু জানি না, তুই যে করি হোক একটা ব্যবস্থা কর প্লিজ। ঠিক আছে, আমি দেখছি। বলেই ফোন কেটে দেয় নেহাল। নেহাল গাড়ি ঘুরিয়ে নিয়ে চলল নিজের অফিসে। ওখানে গিয়ে নুহাসের জামিন পাওয়ার জন্য আগে রসিদ তৈরি করতে হবে, তারপর তা কোর্টে নিয়ে সেটা মঞ্জুর করে তারপর থানায় যেতে হবে। 3 জন পুরুষ মানুষ বসে আছে ত্রিভুজ আকারে ফেলে রাখা 3টা সিঙ্গল সোফায়। 2 জন পুরুষ 55-এর ঊর্ধ্বে বয়স্ক আর একজন 25 থেকে 26 বছরের বয়সের এক যুবক। যুবকটি পায়ের ওপর পা তুলে ফোন টিপছে। তার সামনে যে বয়স্ক 2 জন মানুষ বসে রয়েছে তাতে তার কোনো প্রকার ভ্রুক্ষেপ নেই। বয়স্ক 2 জন পুরুষের মাঝ থেকে একজন তিরিক্ষি মেজাজে বলেন, তোমার প্ল্যান তো ফেক হয়ে গেল। যুবকটি ফোনের দিকে দৃষ্টি রেখে শান্ত গলায় বলল, ফাইল কোথায় দেখলেন? আমার প্ল্যান তো সাকসেসফুল হইল, শুধু জাহিনের জায়গায় নুহাস ফেসে গেছে। মধ্যবয়স্ক লোকটি কপট রাগ দেখিয়ে বলল, আমরা নুহাসকে নয় জাহিনকে ফাঁসাতে চেয়েছিলাম। যুবকটি মধ্যবয়স্ক মানুষটির দিকে শান্ত চোখে তাকিয়ে গম্ভীর গলায় বলল, কথায় আছে কান টানলে মাথা আসে। জাহিনের কান হচ্ছে নুহাস, তো নুহাসের কান টানলে মাথা আপনা আপনি আসবে। মাথা আসার ব্যবস্থা আপনার লোকজনকে বলেন করে দিতে, তাহলেই তো লেটা চোখে যায়। আর আমি ছাড়া আপনি অচল মেয়র খালি সাহেব। ওই দিনের অরহান ফাউন্ডেশনে আগুনটা কিন্তু আমি লাগাতেই আপনাকে সাহায্য করেছি।
আমি ওই দিকের সব রকমের খবরাখবরি দিলে তারপর আপনি আপনার চাল চালতে পারেন। খলিল তালুকদার একটু নড়ে চড়ে বসে ওনার পাশে থাকা মধ্যবয়স্ক লোকটির দিকে তাকাতেই লোকটি বলে ওঠে, চিন্তা করবেন না মেয়র সাহেব, এবারে নির্বাচনে আপনিই জিতবেন। পারলে রাতারাতি টাকা দিয়ে ভোট কিনে আপনাকে জিতিয়ে দেব আমি। এর মাঝে যুবকটি বলে উঠল, আমাকে যেতে হবে এবার, কারণ এই দুঃখে তো আমাকেও একটু সামিল হতে হবে নাকি? আপন মানুষ যদি এমন ভারতবর্ষের সময়ে না পাশে থাকে তাহলে কিসের আপন মানুষ? কথাটা বলেই চলে গেল যুবকটি। খলিল তালুকদারের পাশে থাকা মধ্যবয়স্ক লোকটি বলল, ও নাকি আপন মানুষ, গড়ের সূত্র বিভীষণ একটা। খলিল তালুকদার রাশভারী গলায় বলল, এই বিভীষণকেই সবসময় আমার পাশে চাই চেয়ারম্যান সাহেব। নুহাশ আগের ন্যায় বসে রয়েছে, তবে চোয়াল শক্ত রেখে হাত মুষ্টিবদ্ধ করে রেখেছে। কানের মাঝে তিক্ততাময় কথাগুলো মনে হচ্ছে কেউ জোর করে ঠেলে দিচ্ছে। নুহাশ টেবিলের ওপরে থাকা পানির বোতলটা হাতে নিয়ে ছুঁড়ে মারে দেয়ালের সাথে সাথে, শব্দ করে বোতলটা নিচে পড়ে। নুহাশ 2 হাত দিয়ে নিজের উস্কো খুস্কো হয়ে থাকা চুলগুলো আঁকড়ে ধরে চোখ বন্ধ করে নেয়। ভেসে ওঠে রাতের আধারের কয়েক প্রহর আগে ঘটে যাওয়া বিভীষিকাময় ঘটনাটা। গাড়ির টায়ার চেঞ্জ হওয়ার পর নুহাশ গাড়ি ড্রাইভ করে অর্ধেক রাস্তায় আসতেই হঠাৎ করে গাড়ির সামনে একটি মেয়ে এসে দাঁড়িয়ে পড়ে। নুহাশ সাথে সাথে গাড়ি ব্রেক করাতে মেয়েটি এই যাত্রায় বেঁচে যায়। এই রাস্তা দিয়ে সচরাচর বেশি গাড়ি চলাফেরা করে না, হাতে গোনা 5 থেকে 6টা গাড়ি চলতে দেখা যায়। মেয়েটি দৌড়ে গাড়ির কাছে আসে। নুহাশ গাড়ির কাছ নামিয়ে কপট রাগ দেখিয়ে বলে, এভাবে কেউ গাড়ির সামনে আসে যদি অ্যাক্সিডেন্ট হতো তখন কি হতো? মেয়েটি ক্লান্ত গলায় বলে, সরি ভাইয়া, যতগুলো গাড়ি গিয়েছে হাতের ইশারা করে তাদের কাছে লিফট চেয়েছি, কিন্তু গাড়িই থামায়নি, তাই বাধ্য হয়ে আপনার গাড়ির সামনেই চলে এসেছি। নুহাশ বুঝতে পারলো মেয়েটি বিপদে পড়েছে, তাই এইভাবে হয়তো গাড়ির সামনে চলে এসেছে। কোথায় যাবেন আপনি? এই তো সামনের কলেজ রোডে, প্লিজ আমায় একটু লিফট দেবেন ভাইয়া, আমার অসুস্থ মা বাসায় একা। নুহাশ কিছু একটা চিন্তা করে বলে, ঠিক আছে উঠুন। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। নুহাশ গাড়ি থেকে নেমে পেছনের দরজা খুলে দিতেই মেয়েটি আমতা আমতা করে বলে, আমি সামনের সিটে বসি? সামনের সিটে বসবেন? জি। আচ্ছা বসুন গিয়ে। নুহাশ গাড়ি ড্রাইভ করা শুরু করলো, কিন্তু কিছু দূর যেতেই আকস্মিক মেয়েটি চেঁচিয়ে বলা শুরু করলো, প্লিজ আমাকে কেউ বাঁচান এই অশুভ লোকটার হাত থেকে, এই অশুভ লোকটা আমাকে ব্যবহার করতে চাইছে, প্লিজ কেউ বাঁচান আমাকে। নুহাশ মেয়েটির কথা শুনে হতবাক হয়ে চোখ বড় বড় করে বলে, কি বলছেন আপনি এসব? আমি আপনাকে কখন? নুহাশের কথার কোনো উত্তর না দিয়ে মেয়েটি আবারও চেঁচিয়ে বলা শুরু করে, দয়া করে আমাকে কেউ এই জানোয়ারটার হাত থেকে বাঁচান প্লিজ। নুহাশ না চাইতেই গাড়ি থামাতে বাধ্য হলো। মেয়েটা যাতা বলে চিৎকার চেঁচামেচি করেই যাচ্ছে, আর তার উপরে হঠাৎ করে কোথায় থেকে এত মানুষ এসে জড়ো হয়ে গেছে তার গাড়ির সামনে। মেয়েটি গাড়ি থেকে নেমে দৌড়ে লোকগুলোর কাছে গিয়ে কাঁদতে কাঁদতে বলে, প্লিজ বাঁচান আমাকে, ওই লোকটা আমার সাথে। বলেই কান্নার গতি বাড়িয়ে দিল। নুহাশ গাড়ি থেকে নামতে 2-3 জন লোক এসে আকস্মিক নুহাশের কলার ধরে বলে, এই কুত্তার বাচ্চা, মেয়েদের সাথে অসভ্যতা করিস? নুহাশ লোকগুলোকে বোঝানোর স্বরেই বলে, বিশ্বাস করুন মেয়েটা মিথ্যা কথা বলছে, আমি তো ওনাকে লিফট দিয়েছিলাম। এই শালা চুপ কর, লিফট দেওয়ার নাম করে মেয়েদের হ্যারেস করা, চল তোকে থানায় নিয়ে যাই। এর মাঝে একজন লোক বলে ওঠে, আরে এ তো নুহাশ রহমান, জননেতা জাহিনের সাথে যে সবসময় থাকে। সি এরা জনগণের সাহায্যের নাম করে এসব করে বেড়ায়। না জানি ওই জননেতা জাহিন কি করে বেড়ায়, আবার সে নাকি শুনলাম মেয়ের পদে দাঁড়াচ্ছে। নুহাশ চিৎকার করে বলে ওঠে, আর একদম আমার ভাইয়ের নামে উল্টাপাল্টা কথা বলবেন না। এই শালা চুপ কর, অপরাধ করে আবার বড় বড় ভাষণ দিচ্ছিস। সব জায়গাতে তোর ভাষণ চলবে না, চল তোকে তোর মামার বাড়ি নিয়ে যাই। নুহাশকে নিয়ে থানায় আসলো। থানার কর্মরত লোকজন কিছু বোঝায় তারা সোজা নুহাশকে নিয়ে এসআই এর রুমে নিয়ে যায়। সারা ফোনে একটা কেস নিয়ে কথা বলছিল। হঠাৎ করে বন্ধুকে এইভাবে দেখে হতভম্ব হয়ে যায়, আর যখন নুহাশের করা কাজটা শুনতে পারলো তখন যেন বিস্ময়ের শেষ চূড়ায় পৌঁছে যায়। সারাফ অসহায় নুহাশের দিকে এক নজরে তাকিয়ে আছে। মানুষজন নানা ধরনের কথা বলে যাচ্ছে প্রাণের বন্ধুর নামে। একসময় সারাফ এসব সহ্য করতে না পেরে টেবিলের উপরে পুরুষালী শক্ত হাতে থাবা মেরে গগন কাঁপিয়ে চিৎকার করে বলে, স্টপ ইট, চুপ করুন আপনারা, সবাই চুপ করুন। থানাটাকে মাছের বাজার পেয়েছেন? যে যেভাবে পাচ্ছেন চিৎকার চেঁচামেচি করে যাচ্ছেন। সবাই এই মুহূর্তে থানা থেকে বেরিয়ে যান, আর না হলে সব কয়টাকে লকআপে ভরে দিব। আর ভিকটিম কোথায়, তাকে নিয়ে আসুন এখানে। আপনাদের শুকনো কথা আমি কাউকে অ্যারেস্ট করতে পারবো না।
ভিকটিম এসে নিজের মুখে স্টেটমেন্ট দিবে, তারপর আমি এর অ্যাকশন নিব। জনগণের মাঝ থেকে একজন বলে। অবশ্যই ভিকটিম আছে, আমাদের সাথে তাকে আমরা নিয়ে এসেছি। মেয়েটিকে আনা হলো থানার ভেতরে। এতক্ষণ মেয়েটি বাইরে ছিল। মেয়েটি ভেতরে আসার পরপরই একজন লোক গিয়ে তাকে কানে কানে কিছু একটা বলে গেল, যেটা সারাফ তীক্ষ্ণ চোখে দেখেছে। মেয়েটি এসে সারাফের সামনে চেয়ারে বসলো, কিন্তু থানার ভেতর থেকে এখনও কেউ বের হয়নি। সারাফ চেয়ারে বসতে বসতে কনস্টেবল হান্নান করিমকে হুকুম করে সবাইকে থানার ভেতর থেকে বের করে দিতে বলে। সবাই চলে গেল, রয়ে গেছে শুধু সারাফ আর মেয়েটি। সারাফ দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে মেয়েটিকে প্রশ্ন করলো, নাম কি আপনার? মেয়েটি ঢোক গিলে বলল, রুমানা, রুমা। সারাফ টেবিলের উপরে 2 হাত রেখে গম্ভীর গলায় বলল, তো মিস রুমা, লোকটি কানে কানে আপনাকে কি বলে গেল?